মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পড়ুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत। আচ্ছা, আমরা গত ক্লাসে কিছু কাজ দিয়েছিলাম, পাঠিয়েছেন মোটামুটি সবাই, কয়েকজন পাঠাননি, আর কিছু কিছু ভুল আছে আপনাদের, তো আমরা সেটা একটু কারেকশন করে তারপর নতুন পড়ায় যাব। এখন এর আগে আমাকে একটু বলুন, উচ্চারণ নিয়ে যা যা বিষয় আপনাদেরকে পড়ানো হয়েছে সেটা নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কি না? উচ্চারণ নিয়ে আমরা বেশ কিছু বিষয় জেনেছি, মোটামুটি সবটাই জেনেছি। এখন আপনারা যখন প্র্যাকটিস করেছেন তখন কোনোটা নিয়ে সমস্যা বা বুঝতে পারছি না এরকম মনে হয়েছে কি না, হলে বলুন, আমরা সেটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেই কাজটা দিয়েছিলাম, আমি এটা ক্লাসে একবার বলে দিব, কারণ অনেকেই কমন কিছু ভুল করেছেন, সেগুলো বলে না দিলে সংশোধন করতে অসুবিধা হবে। আচ্ছা, প্রথম যেই শব্দটা, এটা কি আছে বলুন তো? আমি যাকে বলবো সে বলবেন। শিল্পী রয় মহোদয়া, আপনি বলুন তো প্রথম শব্দটা কি? নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। প্রথম শব্দটা হবে ইউয়ুৎ সাবাহ। একদম ঠিক, ইউয়ুৎ সাবাহ। এটা অনেকেই ইউৎ সাবাহ বলেছেন, কিংবা কেউ কেউ ইউৎ সবহ বলেছেন, অনেকে আবার যুযুৎ সবহ বলেছেন। আমি তো ক্লাসে বলেছি, ইয়োকে সংস্কৃত যে কোনো শব্দে যেখানে অধ্যস্তজ বা ইয়ের মতো দেখতে পাবো, এটাকে ইউই বলতে হবে, জ বলা যাবে না। আর দন্তস্বকে সা, বিসর্গের উচ্চারণটা হয় হয়ের মতো। আর দুটো ইউ পাশাপাশি আছে বলে অনেকে একটা ইউকে বাদ দিয়ে গেছেন, এটা করা যাবে না, যা আছে তাই পড়তে হবে। আচ্ছা, তাহলে এই শব্দটা কি? ইউয়ুৎ সাবাহ, কোনো দীর্ঘস্বর নেই, তাই দ্রুত বলতে হবে, ইউয়ুৎ সাবাহ। আরেকটা ভালো কথা, আমি কিন্তু এখানে গীতা থেকে তুলে শব্দ দিয়েছি, গীতার শ্লোক দিইনি। অনেকে আবার এগুলো সুর করে পাঠিয়েছেন, এগুলো সুর করে পাঠানোর তো কোনো দরকার নেই। এগুলো গীতা থেকে নেওয়া কিছু শব্দ, এগুলো নর্মালি আমরা যেভাবে কথা বলছি সেভাবে বললেই হবে। আচ্ছা, ভালো। 2 নম্বর শব্দটা একটু আমাকে শোনান, পার্থ মহোদয়। পার্থ মহোদয়, আইডি 21। হ্যাঁ, প্রণাম। প্রণাম। দৃষ্টা না, একটা ও আছে, টয়ের সাথে একটা ও যুক্ত আছে, তাহলে কি হবে উচ্চারণটা? দেখুন, আপনি যখন দৃষ্টা বলছেন, টয়ের কিন্তু পূর্ণ উচ্চারণ করছেন, টয়ের সাথে আকারটা যুক্ত করছেন, কিন্তু টয়ের সাথে ও যুক্ত আছে, মানে ট অর্ধেক আছে। এই যুক্তাক্ষরটা ভাঙলে আমরা পাবো মূর্ধন্য হসন্ত যোগ টয় হসন্ত যোগ ও যোগ আকার। এখন
ও এর উচ্চারণটা আমাদের পূর্ণ হবে। স আর টয়ের নিচে হসন্ত আছে, মানে এগুলো হাফ। দৃষ্টয়া, দৃষ্টয়া বলুন তো। একদম একদম ঠিক আছে। আর এখানে আকার আছে, মানে আমার আকারটা দীর্ঘ করতে হবে। আচ্ছা, দৃষ্টয়া গেল। 3 নম্বরটা আমাকে শোনাবেন শিবপ্রসাদ দে মহোদয়। হ্যাঁ মহোদয় বলুন। মহোদয় আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করেছেন, কাইন্ডলি বলবেন। আচ্ছা, ওনার হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা, আপনারা প্লিজ আপনাদের নিজেদের নামটা লিখবেন। একজন লিখেছেন জয় হিন্দ, আবার আরও একটা কি দেখলাম। আপনারা একটু কাইন্ডলি এডিট করে নিজের নামটা লিখুন, নয়তো আমি জয় হিন্দ আনসার দিন এই কথা বললে কে বুঝবে। আপনি কাইন্ডলি আপনার নামটা লিখুন, যিনি জয় হিন্দ নামে আছেন। আচ্ছা, আমাকে এটা আরেকজন আছেন স্বদেশ প্রেম, আপনিও কাইন্ডলি আপনার নামটা একটু রিনেম করবেন। আচ্ছা, আমাকে এটা একটু উচ্ছ্বাস মহোদয় আপনি শোনান 3 নম্বরটা। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। কি হবে? আচ্ছা না, আচ্ছা আপনার আশেপাশে সাউন্ড হচ্ছে, আপনি মিউট করতে পারেন, আমি বলছি। এটা কি হবে? আর কেউ কি চেষ্টা করতে চান? দিদি আমি বলি। হ্যাঁ বলো। বিউডাম। বিউঢাম, হ্যাঁ একদম ঠিক আছে। কেন বু কেন হবে না? বু বললে তো ইয়োটা বাদ চলে গেল। এখানে প্রথমেই আমি যদি এই যুক্তাক্ষরটা ভাঙি, তাহলে ও ইয় ফলা উকার, মানে ওর পরে ইয় ফলা আসছে, তারপর গিয়ে উকারটা আসছে, কিন্তু আমরা মাঝে উকারটা ঢুকিয়ে দিয়ে, উ বলতে দীর্ঘ উকার, এটা ঢুকিয়ে দিই, আর এই মাঝের যে ইয় ফলাটা আছে সেটা বাদ দিয়ে দিই। ও যুগ ইয়, উইয়, উইয়, এর সাথে উকার মানে ভিউ, ভিউ, তারপর ঢ, এটা কিন্তু ইয়ে নয়, র নয়, এটা কিন্তু ঢ। সংস্কৃত বর্ণমালা আপনারা পড়েছেন, আপনারা ওখানে কোনো ঢয় শূন্যরও ডয় শূন্যরও পাননি। তো এই দুটোকে ড এবং ঢয়ের মতো উচ্চারণ করা হয়, তাহলে এটা রা বললে হবে না, ঢা বলতে হবে। আর অনুস্বারের উচ্চারণ, অনুস্বার সবার শেষে থাকলে ময় হসন্তর মতো উচ্চারণ হয়, বা বাংলায় যেমন উচ্চারণ হয় তেমনও করা যায়। তাহলে উচ্চারণটা কী হবে? ভিউ ঢাং বা ভিউ ঢাম, যে কোনো একটা, ভিউ ঢাং বা ভিউ ঢাম। এখানে বুঢাম বুঢ়াম এরকম বলা যাবে না। আচ্ছা, 3 গেল। 4 নম্বরটা আমাকে আনন্দ মহোদয় আপনি শোনান। আনন্দ মহোদয়। আচ্ছা, সোহম, সোহম মহোদয় আপনি শোনান 4 নম্বরটা। সোহম মহোদয় রেসপন্স করছেন না কেন? আপনারা বললে আপনাদের ভুলটা সংশোধন হয়ে যাবে, আর না বললে ভুলটা ভুলই থেকে যাবে। আচ্ছা, সজীব মহোদয় আপনি বলুন।
নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার। 4 নম্বরটা হচ্ছে মহাবসুরা। আচ্ছা, কাছাকাছি গেছেন, একটু ভুল হয়ে গেছে। বিসর্গের জায়গায় পুরুটা বসালে হবে না, হসন্ত বসাতে হবে। তাহলে কি হবে? অটা বাদ দিন, থেকে অটা বাদ দিয়ে দিন। বাহওয়াসুরা, ওয়াহওয়াসুরা, এরকম। হ্যাঁ, এখন ঠিক আছে। আর দুটো বই অন্তস্থ ব আছে, তো ব বললে হবে না, ওটা ওয়াহওয়াসুরা। আচ্ছা, তারপর হ্যাঁ পরেরটা আমাকে শোনান। নমস্কার মহোদয়, আমার নেটের প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাহলে আপনি এটা শোনান, পরেরটা শোনান, 5 নম্বরটা। তদস্মাকম বালম। আচ্ছা, তদস্মাকম বলছেন, অনুসারের পরে কি প ফ ব ভ ম এই 5টার কিছু আছে? হ্যাঁ, না, এটা তো ব নয়, এটা ও। ব হলে বয়ের ভেতর ছোট্ট করে একটা দাগ থাকতো। ওই 15 নম্বরে দেখুন, দন্তস্বর পরে যেই বটা আছে সেটা হচ্ছে আমাদের ব, আর এটা অন্তস্তব। অন্তস্তব যদি অনুসারে পরে থাকে, উচ্চারণটা কিরকম হয়? তাহলে তো নরমালি বয়ের মতো ও হয়। এটা তো অন্তস্থ বয়ের উচ্চারণ, কিন্তু অনুসারের জায়গায় কি হয়? ও হসন্ত চন্দ্রবিন্দু। অনুসারের পর ও থাকলে ও হসন্ত চন্দ্রবিন্দু হয়, যেটা সাউন্ডটা অনেকটা উ এর মতো। তদস্মাকৌ, তদস্মাকৌলম বলুন। এবার ঠিক আছে, ওকে। তারপর 6 নম্বরটা। আচ্ছা, শিবপ্রসাদ মহোদয় কি বলেছেন আপনি শুনতে? হ্যাঁ মহোদয়, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করেছেন, কিন্তু আপনি কি বলেছেন আমি শুনতে পাইনি। আচ্ছা, পরেরটা আমাকে শোনান। কে শোনাবেন? কে বাদ গেল? স্বদেশ মহোদয়, আপনি শোনান। হ্যাঁ নমস্কার। নমস্কার। মাধব পাণ্ডব। বিসর্গের জায়গায় কি উচ্চারণ করলেন? মাধব পাণ্ডব। বিসর্গের পর প থাকলে বিসর্গের জায়গায় কি হ হয়? বিসর্গের জায়গায় বিসর্গের পর প বা ফ থাকলে বিসর্গের জায়গায় কি আসে? ফ হসন্ত আসে, মানে অটা বাদ। মাধব না, হ আসবে না, হ আসবে না। এই যে একটা মিনিট, এই বিসর্গর পরে তো প আছে না, এই যে প আছে, প থাকলে বিসর্গের জায়গায় হচ্ছে ফয় হসন্ত আসবে। ফয় হসন্ত উচ্চারণটা হবে মাধব পাণ্ডব। কি হবে বলুন? মাধব পাণ্ডব। না, ফ পুরোটা হবে না, ফ হসন্ত। হসন্ত মানে ফ এর অটা থাকবে না। মাধব ওয়ফ পাণ্ডব। আমি কিন্তু মাধব ফ বলছি না, ওয়ফ বলছি। বলুন, আরেকবার বলুন। মাধব পাণ্ডব। না, আপনি ফটা পুরো বলছেন কেন? বাফ বলুন, ওয়াফ। মাধব পাণ্ডব। এটা কি হবে তাহলে 10 নম্বরটা? না, আপনি ফটা আবারও পুরো বললেন। ফয় হসন্ত বসান। পাত্র। হ্যাঁ পাত্র পিতৃনাথ নথ।
হ্যাঁ এবার ঠিক আছে, তবে পিতৃ এখানে ডাবল রিকার আছে তো এটা আমাদেরকে দীর্ঘ করতে হবে, দীর্ঘ রিকার এটা। পার্থফ পিতৃনথ, পার্থফ পাতেও দীর্ঘ হবে, পিতৃনথ এরকম। আচ্ছা পার্থ হ্যাঁ বলুন বলুন। পিতৃনাথ, হ্যাঁ না নতে তো দীর্ঘ করলে হবে না। পার্থফ পিতৃনাথ, পিতৃনথ। পার্থ পিতৃনাথ। হ্যাঁ ঠিক আছে, ওকে। পরেরটা শিবপ্রসাদ মহোদয় আপনি হাত তুলেছেন, আপনি পরেরটা শোনেন, 7 নম্বরটা। আপনি তো মিউট আছেন, আনমিউট করুন। আচ্ছা ওনার, হ্যাঁ বলুন, আনমিউট করেছি। আচ্ছা আপনার ওখানে কিছু একটা প্রবলেম হচ্ছে বোধহয়, আপনি একবার বের হয়ে আর একবার জয়েন হবেন প্লিজ, আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা অমলেন্দু মহোদয় আপনি একটু শোনান 7 নম্বরটা। অমলেন্দু নাথ মহোদয়। রেসপন্স করতে হবে। আচ্ছা রুবেল দাস দাদা আপনি শোনান। রুবেল দাস মহোদয় আইডি 19। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার দাদা, 7 নম্বরটা শোনান। এটা আপনার লুপ্ত হওয়া আছে না? হ্যাঁ লুপ্ত অ। লুপ্ত আছে না? মে ছুতো, মে ছুতো। আচ্ছা মেয়েটা ঠিক আছে, কিন্তু এই লুপ্ত এর পরেরটা কিন্তু ঠিক নেই। চয়ের সাথে ইয় ফলা কি হবে? চিয়, চিয়। এর সাথে দীর্ঘ উকার চিউ, চিউত, মে চিউত। মে 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 ছিওতো, হ্যাঁ মে ছিওতো। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এই ইয়ফলা থাকলে আগে ওই শব্দটার সাথে যোগ করে নিতে হবে, মানে অক্ষরটার সাথেই ওটা যোগ করে নিতে হবে, নয়তো আপনি বলতে গেলে আপনার মানে ইয়ফলাটা বিলুপ্ত হয়ে যাবে, দেখবেন আসবেই না। আগে যোগ করে নেবেন মনে মনে। ঠিক আছে ভালো হয়েছে। আচ্ছা দুটো বয়ের উচ্চারণ শুনতে চাইছেন, একটা হচ্ছে ব যেটা বর্গীয় ব, আরেকটা হচ্ছে ও, ও। যেমন এখানে 15 নাম্বারটা যদি বলি, দুটো ব আছে, দেখুন আমি এটা উচ্চারণ করছি, আপনি পার্থক্যটা তাহলে বুঝতে পারবেন। সবান ধওয়ান, সবান ধওয়ান, একটা বা একটা ওয়া, বোঝা গেল আনন্দ মহোদয়? হ্যাঁ বোঝা গেল। আচ্ছা ঠিক আছে। 8 নম্বরটা আমাকে কে শোনাবেন? জয় হিন্দ মহোদয়, আপনাকে নামটা চেঞ্জ করতে বললাম, আপনি চেঞ্জ করছেন না, আপনি একটু শোনান। নমস্তে ম্যাম। হ্যাঁ নমস্কার। ম্যাম আমি অ্যাকচুয়ালি কোথায় লিখতে হবে এটা আমি বুঝতে পারছি না, কোথায় গিয়ে এটা চেঞ্জ হচ্ছে করতে হবে আমি ঠিক জানি। পার্টিসিপেন্টে ক্লিক করবেন তো ওখানে আপনার নামটা দেখাবে, আপনি সেটাই ক্লিক করলে রিনেম বলে একটা অপশন। আপনি কি মাতাজি, ভারতী চৈতন্য মাতাজি নাকি? আচ্ছা মাতাজি প্রণাম, প্রণাম। ওখানে রিনেম অপশনটা এখন বুঝতে পেরেছি। ওকে মাতাজি, আপনি তাহলে আমাকে 8 নম্বরটা একটু শোনান। হ্যাঁ জি, মানে আমি মাতাজি বলে সেভ করে রেখেছি, কেন কি কিছু কো পাতা, মানে কেউ বুঝতে পারে যাতে। ঠিক এখনই আমি আছে রিনেম দিয়ে চেঞ্জ করলাম। হ্যাঁ আচারিয়ান মাতুলান। বাহ খুব সুন্দর, একদম ঠিক আছে। এটা কি হচ্ছে? আচারিয়ান মাতুলান। ওকে তারপরেরটা আমাকে কে শোনাবেন?
কেউ বাদ গেছেন এখান থেকে? আচ্ছা আমি আবার মানে সবার মোটামুটি বলা হয়ে গেছে। আমি আচ্ছা মাধুরী, মাধুরী তুমি শোনাও, তোমাকে আমি জিজ্ঞেস করিনি। 9 নম্বরটা শোনাও। सर्वेषां সার্ভে শাম বা শাম যে কোনো একটা বলতে পারবে। ওকে ঠিক আছে। এখানে স্যার বে বলা যাবে না, তুমি ঠিক বলেছো, আমি সবার উদ্দেশ্যে বলছি স্যার ওয়ে বলতে হবে কারণ যেহেতু অন্তস্তব আছে। আচ্ছা এরপর 10 নম্বরটা তো আমি বলেছি, 11 নম্বরটা একটু আমি শুনবো। আমি আবার মোটামুটি সবার এখান থেকে শুনেছি, আমি আবার শুরু থেকে শুরু করছি। শিল্পী মহোদয়া আপনি শোনান 11 নম্বরটা। দিদি 11 বলবো? হ্যাঁ 11, 10 শোনানো হয়েছে মানে আমি বলেছিলাম। তান শ্রমিক শ্রেয়ঃ। না বিসর্গ তো নেই। বিসর্গ নেই। হ্যাঁ আমি আবার বলছি, হ্যাঁ তান শ্রমিক শ্রেয়ঃ। হ্যাঁ বাহ খুব সুন্দর, ঠিক আছে। এখানে তান, 9 নিচে হসন্ত আছে, আমি তাই 9টা পুরোপুরি বলছি না, তান বলছি। আর তাতে দীর্ঘ হবে, সামি মিতে দীর্ঘ হবে, খিও খিও ভাঙলে পাই ক আর স, ক পাই অর্ধেক, কয় হসন্ত যুগ স, তাই কটা আমি পুরো উচ্চারণ করতে পারবো না, শটা পুরোপুরি উচ্চারণ করতে হবে। দুঃখিত, শটাও পুরোপুরি উচ্চারণ করতে পারবো না কারণ আরও একটা অক্ষর আছে এখানে, ইও আছে, ইওটা আমাদের পুরোপুরি উচ্চারণ করতে হবে। সামিক শিয়া, সামিক শিয়া। আচ্ছা 11 গেল। শ্রমিক শ্রেয়ঃ। হ্যাঁ আপনারটা ঠিক আছে, আমি সবার উদ্দেশ্যে বললাম। আচ্ছা পরেরটা আমাকে, আচ্ছা ঠিক আছে দিদি। হ্যাঁ পরেরটা আমাকে সজীব মহোদয় আপনি শোনান 12 নম্বর। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ আরেকবার একটু বলবেন। অনুসারে জায়গায় কি বলছেন? অনুসারে জায়গায় কি বলছেন? হ্যাঁ একদম ঠিক আছে, কিন্ন, একদম ঠিক আছে। আচ্ছা তারপর 13 নম্বরটা স্বদেশ মহোদয় আপনি শোনান। শ্রেয় নো পশ্যামি। শিয়ামি বা শিয়েমি মানে একটা একার চলে আসছে, একারটা আনা যাবে না। আর শ্রেয় এখানে দেখুন পরে লুপ্ত আছে, তাই এই জায়গাটা আমার একটু টেনে ধরে রাখতে হবে। শ্রেয় নু পশ্যামি, এখানে আমি যদি শ্রে আর ইয়োতে একই সময়ে দিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না, কারণ একটা দীর্ঘ একটা প্লুত, প্লুতোতে আমাদের অবশ্যই বেশি সময় দিতে হবে, 3 মাত্রায় উচ্চারণ। আরেকবার বলুন তো। শ্রেয় নো পশ্যামি। ওকে আগের থেকে বেটার। ওকে ঠিক আছে। 14 নম্বরটা আমাকে উচ্ছ্বাস মহোদয় আপনি শোনান। উচ্ছ্বাস মহোদয়। আচ্ছা উনি কথা বলছেন না। আনন্দ মহোদয় আপনি, আচ্ছা হ্যাঁ আপনি শোনান। হ্যাঁ নমস্কার। নমস্কার। হবে নখ কা প্রীতিহীন। বাহ খুব সুন্দর, ঠিক আছে। বিসর্গর পর ক আছে তাই ক্ষয় হসন্ত উচ্চারণ করছি, আর লাস্টের যে বিসর্গটা তারপরে কিছুই নেই তাই পূর্ণ হয়ের মতো উচ্চারণ হচ্ছে, এবং বিসর্গ যার সাথে যুক্ত আছে মানে ত, তার সাথে যেই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটা আছে মানে ইকার, সেটা আমার হয়ের সাথে যোগ করতে হচ্ছে। প্রীতিহি, কি হচ্ছে নখ কা প্রীতিহি। বাহ সুন্দর হয়েছে, ঠিক আছে। তারপর 15 তো আমি বলেছি একবার, সাবান্ধওয়ান। 16টা শুনবো আপনাদের থেকে। 16টা কে শোনাবেন? 16 16 16
উচ্ছ্বাস মহোদয় শোনাবেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। আমার কল আসছিল তাই মানে কথা বলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, এখন বলুন। ষোলো নম্বরটা শোনান। কোনটা বলবো? 16। ব্যবস্থিতা। না, একার কি আছে এখানে? আমরা যে বে বলছি এখানে একার তো নেই। কি আছে? ও এর সাথে কি যোগ হয়েছে আমাকে একটু বলুন তো। ও এর সাথে যেই জিনিসটা যুক্ত হয়েছে তার নামটা কি? মহোদয়, রেসপন্স করতে হবে। এই যে এই জিনিসটার নাম কি? ও এর সাথেরটা। জফলা। জফলা নয়, ইয়োফলা। তো আমি যদি ও এর সাথে ইয় যোগ করি কি হবে? উইয় 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 ওয়া সীতা। উইয় ওয়া সীতা। ঠিক আছে? হ্যাঁ, এখানে ইয়োফলা যেখানে থাকবে সেখানে একার আনা যাবে না, এটা একটু মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, আমাদের বাড়ির কাজ এক হয়ে গেল। আমরা একটু আমাদের আজকের যে টপিক সেটা পড়ে নিই, তারপর আমরা 2 নম্বর যে কাজটা এটা দেখব। আর যদি আজকের ক্লাসে সময় না পাই সেক্ষেত্রে আমি অডিও রেকর্ডিং করে সবগুলো শব্দের উচ্চারণ আপনাদেরকে পাঠিয়ে দেব, কারণ অলরেডি আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু শেয়ার করি স্ক্রিনটা। আচ্ছা, আজকে আমরা যেই জিনিসটা পড়ব সেটা হচ্ছে কারক ও বিভক্তি, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন শব্দরূপ পড়ব তখন কারক ও বিভক্তি আমাদের লাগবে, আর শব্দরূপ ছাড়া সংস্কৃত শেখা যায় না। সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে একটু মনোযোগ দিয়ে এটা বুঝতে হবে। আচ্ছা, কারক ও বিভক্তি আমরা বাংলাতেও পড়েছি, তো মোটামুটি একটা ধারণা বেশিরভাগেরই থাকার কথা কারক ও বিভক্তি নিয়ে। আচ্ছা, কারক জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? আমরা কিন্তু বাংলাতেও সেম জিনিসটা পড়েছি, তো আপনাদের যদি ধারণা থাকে আপনারা মানে একটু বলতে পারেন, তারপর আমি বলছি। আচ্ছা, ঠিক আছে, কেউ যেহেতু বলতে চাইছেন না আমিই বলি। দেখুন এখানে লেখা আছে, কি লেখা আছে? ক্রিয়ার সহিত যাহার অন্বয় তাহাকে কারক বলে। এখন অন্বয় শব্দটার অর্থ কি কেউ জানেন? অন্বয় কি? সম্পর্ক। হ্যাঁ, একদম ঠিক। ক্রিয়ার সাথে বাক্যের যেই অন্যান্য শব্দগুলো তার যেই সম্পর্ক, মানে সম্পর্ক যদি থাকে তাহলে ওই পদটা এক একটা কারককে নির্দেশ করবে। এখন কোনটা কোন কারক সেটা আমরা দেখব। যেমন ধরুন একটা বাক্য যদি বলি, আমি ভাত খাই, এখানে ক্রিয়া বলতে কি বুঝি? কাজ, এটা তো আমরা সবাই জানি। তো কাজটা কে করে? আমি করি। তো এই আমির সাথে এই ক্রিয়ার একটা সম্পর্ক আছে, এই কাজটার সম্পাদন করে কে? আমি। তারপর আমি কি করি? আমি ভাত খাই। তো ভাত শব্দটার সাথেও ক্রিয়ার সম্পর্ক আছে। তো এভাবে আমাদের সম্পর্কটা নির্ণয় করতে হবে, দেখতে হবে যে এই পদটার সাথে ক্রিয়ার সম্পর্ক আছে কিনা, বা সম্পর্ক থাকলে এটা কেমন সম্পর্ক। তো সেই অনুযায়ী আমাদের কারক নির্ণয় করতে হবে। তো
কারক অনুসারে আমাদের বিভক্তির প্রয়োগ করতে হবে। আপনারা সবার কাছেই মোটামুটি ব্যাকরণ কণিকা এবং কৌমুদী আছে আপনাদের কাছে। তো আপনারা যদি শব্দরূপ খোলেন দেখবেন 7টা বিভক্তি 3টা বচন নিয়ে চার্ট করে তারপর শব্দরূপটা গঠন হয়। তো এই আমাদের কারক নির্ণয় করে দেখতে হয় যে এই শব্দটাতে আমি কোন বিভক্তি প্রয়োগ করব। তারপর ওই চার্ট থেকে আমাদের ওই শব্দটার অনুরূপ একটা শব্দ বের করে ওই বিভক্তিটা আমার প্রয়োগ করতে হয়। এটা আমরা যখন প্রয়োগ করব তখন আস্তে আস্তে দেখব। আচ্ছা, কারক হচ্ছে আমাদের 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, সম্প্রদানকারক আর অধিকরণকারক। বাংলাতেও আমরা এগুলো পেয়েছি। তো কর্তৃকারকটা কি? দেখুন, যে অপরের অধীনে না হইয়া, এগুলো বইয়ের ভাষা, যে অপরের অধীনে না হইয়া ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। এটা মানে কি? মানে হচ্ছে যার প্রযত্নে আসলে ক্রিয়াটা সম্পন্ন হয়। এটাও তো একটু কঠিন হয়ে গেল যে যার প্রযত্নে ক্রিয়া সম্পন্ন হয়, এটা আবার কি জিনিস? সহজ ভাষায় বলতে গেলে ক্রিয়াটা যে সম্পাদন করে সেই কর্তা। ঠিক আছে? যার অধীনে ক্রিয়া সম্পন্ন হয় সেই কর্তা। যেমন এখানে উদাহরণ কি আছে? শিশুহু ক্রীডতি। আমি বাংলায় বলছি যে শিশুটি খেলছে। ক্রিয়া তো আমরা বুঝতে পারছি যে খেলার কাজটা হচ্ছে ক্রিয়া। তো খেলার কাজটা কে করছে? শিশু করছে। তার মানে শিশু হচ্ছে এই বাক্যের কর্তা। তো কর্তায় কর্তৃকারক হয়। তারপর মালাকারः পুষ্পম চিনতি, মানে মালাকার এই ফুল তুলছে। এখন ফুল তোলার কাজটা হচ্ছে, ফুল তোলাটা হচ্ছে কাজ। তোলার কাজটা কে করছে? মালাকার করছে। তার মানে মালাকার হচ্ছে আমাদের মালাকারে আমাদের কর্তৃকারক হবে। এই শব্দটা কর্তৃকারক হবে আর এটা হচ্ছে আমাদের বাক্যের কর্তা। তারপর আরও একটা উদাহরণ আছে, ওয়ানরঃ বৃক্ষম আরোহতি। এটার অর্থ হচ্ছে বানর গাছে আরোহণ করছে। ক্রিয়া কোনটা? আরোহণ করা। আরোহণ করার কাজটা কে করছে? বানর। তো বানর হচ্ছে আমাদের এই বাক্যের কর্তা। আর কর্তায় কর্তৃকারক হয়। ভয়েস কেটে কেটে আসছে, বাকিরা কি শুনতে পাচ্ছেন নাকি সবাই ওরকম শুনছেন? হ্যাঁ, ভয়েসটা কেটে কেটে আসছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে নাকি? এখন ভয়েসটা কেটে কেটে আসছে, এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কর্তা চিনলাম, মানে কিভাবে কর্তা নির্ণয় করতে হবে বুঝলাম। প্রথমেই কি করতে হবে? আমাদের বাক্যে ক্রিয়া মানে কাজ কোনটা আছে এটা বের করতে হবে। তারপর কাজটা কে করছে সেটা দেখতে হবে। আর যে করছে সেই আমাদের কর্তা। কর্তায় অলওয়েজ কর্তৃকারক হয়। অলওয়েজ নয়, সাধারণত কর্তৃকারক হয়। ব্যতিক্রমও আছে। আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন বিষয়টা দেখতে পাবো যে কর্তায় মানে কর্তৃকারক ছাড়াও অন্য কারক যুক্ত হতে পারে, এক্সেপশনাল কেস। তো এটা আমরা পরবর্তীতে জানব। আপাতত এটাই জানি যে কর্তায় সবসময় কর্তৃকারক হয়। আচ্ছা, তারপর 2 নম্বর কি আছে? কর্মকারক। কি লেখা আছে? কর্তা ক্রিয়া দ্বারা যাহা অবলম্বন করে বা ইচ্ছা করে তাহাই কর্ম। এটা মানে কি? ব্যাকরণের ভাষায় এটা লেখা আছে। আর সংস্কৃতে যদি আমরা বলি ক্রিয়াক্রান্তং কর্ম, মানে এই যে বাক্যটা, হ্যাঁ, এই বাক্যটার যদি আমি সংস্কৃত অনুবাদ করি বা যেই সূত্রটা থেকে এই বাক্যটা অনুবাদ করা হয়েছে, সূত্রটা হলো, আপনারা চাইলে এটা নোট নিতে পারেন, ক্রিয়াক্রান্তং কর্ম। এটা মানে কি? মানে ক্রিয়া যা করে। হ্যাঁ, আমি যদি সহজ ভাষায় বলি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাই সেটাই হচ্ছে মূলত কর্ম। ক্রিয়া যাকে অবলম্বন করে বলতে কি বোঝাচ্ছে? যেমন আমি
ভাত খাচ্ছি, প্রথমে যেই উদাহরণটা দিলাম সবচেয়ে বেসিক যেই উদাহরণ, আমি ভাত খাচ্ছি। আমি তো খাচ্ছি, কিন্তু কি খাচ্ছি, মানে কি কোন জিনিসটা আমার খাওয়ার কাজটা সম্পন্ন করছে, সেটা হচ্ছে ভাত। তো এই ভাতটা হচ্ছে আমাদের কর্ম। তো আমরা সাধারণত এটা ব্যাকরণের ভাষায় নয়, এটা মানে সহজ উপায়, ট্রিক্স বলা যায়, যে ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যেই আনসারটা পাবো সেটা হচ্ছে আমাদের কর্ম। যেমন এখানে কি কি উদাহরণ আছে, গৃহম প্রবিশতি গৃহম প্রবিশতি। তো এটা মানে কি, গৃহে প্রবেশ করছি। আচ্ছা, এটা একটু অন্যরকম। এটা আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পাবো না, এটা হচ্ছে একটু এক্সেপশনাল, এই উদাহরণটা দেওয়াটা ঠিক হয়নি। এরপর আমি বলছি যেহেতু উদাহরণটা দেওয়া হয়েছে, আপনার যদি গমনার্থক কোনো ক্রিয়া থাকে, ক্রিয়া বলতে কাজ থাকে, সেই ক্ষেত্রে আপনার কি বা কাহাকে দ্বারা প্রশ্ন না করলেও যেখানে যাচ্ছি বা যেখানে যাওয়ার কাজটা হচ্ছে সেই কাজটা, সেটাতে আমাদের কর্মকারক বা কর্মপ্রাপ্তি হয়। তো এই উদাহরণটা আমরা একটু স্কিপ করি, যখন আমরা দ্বিতীয় বিভক্তি বা কর্মকারক ডিটেলস পড়ব তখন বিষয়টা বুঝতে পারবো। আমরা পরেরটা দেখি কি বলেছে, চন্দ্রম পশ্যতি, এটা মানে হচ্ছে চাঁদ দেখছি, চাঁদ দেখছে। পশ্যতি মানে আমরা পড়েছি সহ চন্দ্রম পশ্যতি, তো সহটা এখানে উজ্জ আসছে, চন্দ্রম পশ্যতি মানে চাঁদ দেখছে। তো দেখার কাজটা কে করছে, কর্তাটা উজ্জ আছে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে কাজটা সে করছে বা প্রথম পুরুষের কেউ একজন করছে। আর এখানে কি দেখছে, কর্তা মানে সে, কি দেখছে, উত্তর আমরা কি পাই, চাঁদ দেখছে। তো এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে আমাদের কর্ম, আর কর্মে দ্বিতীয় বিভক্তি হয়। আচ্ছা, এটা আমরা পরে যাচ্ছি। তারপর পরের উদাহরণটা কি আছে, জলম পিবতি মানে জল পান করছে। কি পান করছে, জল পান করছে, উত্তর পাচ্ছি জল। তো এটা হচ্ছে আমাদের কর্ম। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, কর্তা গেল মানে কর্তৃকারক গেল আর কর্মকারক গেল। কর্তা আমরা কিভাবে চিনব, কাজটা যে করছে সেই কর্তা, আর কর্তাই সবসময় কর্তৃকারক হয়। কর্ম কিভাবে চিনব, ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যেই আনসারটা পাবো সেটা হচ্ছে আমাদের কর্ম, আর কর্মে হচ্ছে কর্মকারক হয় আর দ্বিতীয় বিভক্তি হয়। আচ্ছা, তারপর আমরা যেটা পাচ্ছি 3 নম্বর যেই কারকটা সেটা হচ্ছে করণ কারক। সাধকতমম করণম, সাধকতমম করণম মানে কি, ক্রিয়া নিষ্পত্তির যে সর্বপ্রধান সহায়ক বা মাধ্যম। ক্রিয়া নিষ্পত্তি, নিষ্পত্তি মানে কি, সম্পাদন, ক্রিয়া সম্পাদনের যে প্রধান মাধ্যম তাকে বলা হয় হচ্ছে করণ কারক। মাধ্যম মানে কি, মানে ক্রিয়াটা সম্পাদনের জন্য যার সাহায্য নেওয়া হচ্ছে
সেটাই আমাদের করণ কারক। যেমন আমি হাতের দ্বারা ভাত খাই, কাজ কোনটা? খাওয়াটা। এখন খাওয়ার কাজটা কে করছে? আমি হচ্ছি কর্তা। কি খাচ্ছি? ভাত খাচ্ছি বা ভাত খাই, তো ভাতটা হচ্ছে কর্ম। এখন এই ভাত খাওয়ার জন্য আমি কার মাধ্যম বা কার সহায়তা গ্রহণ করছি? হাতের। তো হাতটা হচ্ছে আমাদের করণ কারক। সহজ উপায় কি, মানে ট্রিক্স কি? যদি বাক্যে কোনো শব্দের সাথে দ্বারা, দিয়া, কর্তৃক এই তিনটার কোনোটা যুক্ত থাকে বা উৎস থেকেও এরকম ভাব প্রকাশ করে, হ্যাঁ, দ্বারা, দিয়া, কর্তৃক উল্লেখ নেই কিন্তু বুঝাচ্ছে যে এর মাধ্যমে, এর দ্বারা বা এর কর্তৃক কোনো একটা কাজ সম্পাদন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের করণ কারক প্রয়োগ করতে হয় বা বুঝতে হয় যে এটায় করণ কারক আছে, আর করণ কারকে হচ্ছে তৃতীয়া বিভক্তি হয়। আচ্ছা, করণ কারক। তারপর হচ্ছে সম্প্রদান কারক। নামটা শুনে বোঝা যাচ্ছে যে দানের কোনো একটা বিষয় আছে। কি লিখেছে? যাকে কোনো বস্তু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যাকে, আচ্ছা, দান জিনিসটা কি? দান জিনিস, দানের সংজ্ঞাটা কি কেউ বলতে পারবেন? মানে কোনো একটা জিনিস দেওয়া, এটা আমি কখন দান বলবো? সত্য ত্যাগ করে দিলে। একদম ঠিক, একদম সঠিক কথাটা বলেছেন, সত্য ত্যাগ করে দিলে। আমি যদি একজনকে 5 টাকা দিই, ওই 5 টাকা দিয়ে সে আমাকে পেন্সিল এনে দিল, এটা কিন্তু সত্য ত্যাগ করে দেওয়া নয়। কারণ এই 5 টাকাটা আমি ওকে দিয়েছি ঠিক, কিন্তু এর বদলে ও আমাকে পেন্সিল এনে দিয়েছে। কিন্তু আমি যখন একজনকে দান করি, দান বলতে আমি যখন একটা, ধরুন দরিদ্র মানুষ, তাকে দিলাম কিছু টাকা, তো সেই ক্ষেত্রে এর বদলে উনি কিন্তু আমাকে কোনো কিছু এনে দিবেন না। হ্যাঁ, অবশ্যই আশীর্বাদ করবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনিতে এই 5 টাকার বদলে উনি আমাকে কিছু ফেরত দিবেন না। বা আমি যখন এটা দিয়ে দিব, এরপরে দিয়ে দেওয়ার ঠিক পরের মুহূর্তে আমি কিন্তু এটা আর চাইতে পারবো না, কারণ যদি এটা দান হয় আর কি, সেই ক্ষেত্রে আমি কিন্তু এর সত্য ত্যাগ করে দিয়েছি। সত্য বলতে অধিকার ত্যাগ করে দিয়েছি। কোনো একটা বিষয়ের অধিকার যখন আমি আরেকজনকে দিয়ে দিই, আমি কিন্তু সেই অধিকারটা আর ফেরত চাইতে পারি না। তো এই যে দান বা এইভাবে যে দেওয়া, এটাকে বলা হয় দান। ঠিক আছে? তো এই আমরা যখন কাউকে সত্য ত্যাগ করে কিছু দেই, তো এটাকে দান বলে। আর যখন দান করব, যাকে দান করব, তাতে সম্প্রদান কারক হয়। যাকে দান করব বা যাকে দিব জিনিসটা, তো তাতে সম্প্রদান কারক হয়, আর সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। এখানে উদাহরণ কি আছে? দরিদ্রায় ধনম দদাতি, মানে দরিদ্রদেরকে কি দাও? অর্থ সম্পদ বা ধন সম্পত্তি দাও। এখন ক্রিয়া কোনটা? দেওয়াটা। দেওয়ার কাজটা কে করছে? নিশ্চয়ই তুমি বলে কাউকে সম্বোধন করে বলা হচ্ছে, তাহলে কর্তাটা হচ্ছে, এটা আমার ক্রিয়া দেখে বুঝতে হবে। কখনো কখনো কর্তা উহ্য থাকে, যেমন এখানে আছে উহ্য। আমাদের ক্রিয়াটা কি বলছি? দাও। দাও, দাও কখন কাকে বলা হয়? যাকে তুমি বলে সম্বোধন করা হয় তাকে দাও বলা হয়। তো আমাদের কর্তাটা দেখে ক্রিয়াটা দেখে বুঝতে হবে কর্তাটা কি। কর্তাটা হচ্ছে তুমি। এখন আমি যদি প্রশ্ন করি, আমরা পড়েছিলাম যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, ক্রিয়াকে প্রশ্ন করলে, তাতে দ্বিতীয় বিভক্তি, তাতে কর্মকারক প্রয়োগ করতে হয় বা তাতে কর্মকারক হয়। এখন আমি যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে কি দাও, তাহলে আনসার পাই ধনম বা ধন সম্পত্তি। আর আমি যদি প্রশ্ন করি কাকে দাও, সেই ক্ষেত্রে আমরা উত্তর পাই কি? দরিদ্রকে দাও। তো এখন কি বা কাকে, দুটো প্রশ্ন করেই আমরা আনসার পাচ্ছি। তাহলে কি দুটোতেই দ্বিতীয় হবে? না, দুটোতেই দ্বিতীয় হবে না, কারণ এখানে আমাদের সত্য ত্যাগ করে দান বোঝাচ্ছে,
আর এই ক্ষেত্রে আমাদের যাকে দিচ্ছে মানে দরিদ্রদেরকে, তাতে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। আমি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে দুটোতেই দ্বিতীয়া প্রয়োগ করে ফেলি তাহলে কিন্তু হবে না। আমাদের দেখতে হবে যে ক্রিয়াটা দানার্থক কিছু আছে কিনা। যদি থাকে তাহলে কাহাকে দ্বারা প্রশ্ন করলে চতুর্থী বিভক্তি প্রয়োগ করতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, করণ গেল, সম্প্রদান গেল, এবার হচ্ছে কি অপাদান। যাহা হইতে বিশ্লেষণ হয় তাকে অপাদান বলে। যাহা হইতে বিশ্লেষণ হয়, এটা মানে কি? এটা মানে হচ্ছে যা থেকে হচ্ছে কোনো একটা বস্তু থেকে যদি আরেকটা বস্তু আলাদা হয়ে যায়, কোনো একটা বস্তু আরেকটা বস্তু থেকে যদি আলাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে যার থেকে আলাদা হলো, যেমন গাছ থেকে ফল পড়ছে, এখানে গাছ আর ফল দুটো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ফলটা গাছ থেকে আলাদা হচ্ছে। গাছ কিন্তু জায়গায় আছে, ফলটা আলাদা হয়ে যাচ্ছে, ফলটা পড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে গাছটা যেহেতু স্থির আছে, তার মানে ফলটা গাছ থেকে আলাদা হচ্ছে, তাই আমাদেরকে গাছ শব্দটা মানে গাছ শব্দে হচ্ছে অপাদান কারক প্রয়োগ করতে হবে, বা গাছ শব্দটাই অপাদান কারক হবে। ব্যাকরণের ভাষায় যদি বলি, মানে সংস্কৃতে যদি বলি, এটা তো বাংলায় অনুবাদ করা আছে, ইয়তু বিশ্লেষোপাদানম, 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 এটার অনুবাদটাই এখানে অনুবাদ করে দেয়া আছে। হ্যাঁ, তো আমি যখন নোটটা দিব তখন সংস্কৃতটাও যোগ করে দিব। এখানে উদাহরণটা কি আছে দেখি। অশ্বাৎ পতিতঃ, মানে অশ্ব থেকে পড়ে যাচ্ছে, ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। এখন ঘোড়া থেকে আলাদা হচ্ছে, যে পড়ছে বা যা পড়ছে সে ঘোড়া থেকে আলাদা হচ্ছে। তো ঘোড়া থেকে যেহেতু আলাদা হচ্ছে, ঘোড়াটাই আমাদের পঞ্চমী বিভক্তি মানে অপাদান কারক প্রয়োগ করতে হবে। আচ্ছা, এখন ট্রিক্স আছে। ট্রিক্স হলো আপনার হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, এই তিনটা শব্দ যদি কোনো মানে পদের সাথে যুক্ত হয় বাক্যের, সেই ক্ষেত্রে ওই যার সাথে যুক্ত হলো তাতে অপাদান কারক হয়। আর যদি সরাসরি যুক্ত না হয়ে ভাব বোঝায়, মানে যুক্ত নেই কিন্তু বোঝাচ্ছে যে এটা হতে কিছু আলাদা হলো বা এটা থেকে কিছু আলাদা হলো, সেই ক্ষেত্রেও আমাদের অপাদান কারক হবে। আচ্ছা, অপাদান গেল। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি অধিকরণ। অধিকরণ কারক কখন হয়? কর্তা ও কর্মের উদ্দিষ্ট ক্রিয়ায় যে আধার তাকে অধিকরণ কারক বলে। মানে কর্তা যাকে আধার করে ক্রিয়া সম্পাদন করে তাকে হচ্ছে অধিকরণ কারক বলে। আধার করে বলতে কি? আধার করে বলতে আচ্ছা, আধার মানেটা বোঝেন কি? আধার মানে কিন্তু অন্ধকার নয়। আধার মানে হচ্ছে পাত্র। ধরুন কোনো একটাকে অবলম্বন করে, যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়াটা সম্পাদন করে, সেটাই হচ্ছে আধার। আর তাতে হচ্ছে অধিকরণ কারক প্রয়োগ করতে হয়। যেমন এখানে কি উদাহরণ আছে? ছাত্রাহ ক্ষেত্রে ক্রীডন্তি, ছাত্রাহ ক্ষেত্রে ক্রীডন্তি, খেলাটা অর্থ হচ্ছে ছাত্ররা মাঠে খেলছে। এখন খেলাটা হচ্ছে ক্রিয়া, খেলার কাজটা করছে ছাত্ররা, ছাত্র হচ্ছে আমাদের কর্তা। আর খেলার কাজটা সম্পাদনের জন্য কাকে মাধ্যম করছে, কাকে আধার করছে? কর্তা, অবশ্যই মাঠকে। তো এই মাঠটা হচ্ছে আমাদের অধিকরণ কারক হবে। আর আরেকটু যদি ভেঙে বলি, সেই ক্ষেত্রে ভেঙে বলতে সহজভাবে বলি, সেই ক্ষেত্রে বলা যায় যে যদি কোনো একটা শব্দ দ্বারা আপনার সময়, কাল বা সময় নির্দেশ করে বা স্থান নির্দেশ করে, সেই ক্ষেত্রে ওই শব্দটায় সপ্তমী বিভক্তি হয়। আরও অনেক সেক্টর আছে যখন সপ্তমী বিভক্তি হয়, কিন্তু এটা সাধারণত কখন সময় আর স্থান এই দুটো বোঝালে সাধারণত সপ্তমী বিভক্তি বা অধিকরণ কারক হয়।
আর এটারও যেই শ্লোকটা আছে সেটা হচ্ছে আধারোধিকরণম। আধারোধিকরণম এটাও আমি অ্যাড করে দিব যখন নোটটা দিব। এটারই অনুবাদটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, এই হলো আমার 6টা কারক। তো এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা দিয়ে আমি এই 6টা কারককেই নির্ধারণ করতে পারবো। তো আমরা একটু দেখি উদাহরণটা। দেখুন, বাংলাটা দিয়ে বোঝাচ্ছি কারণ আমরা যেহেতু এখনো সংস্কৃত বাক্য রচনা ঠিক করে শিখিনি, মানে হালকা একটা ধারণা আছে, কিন্তু আসলে ফরমেশনটা কিভাবে হয় এখনো আমরা জানি না। তো আমরা বাংলাটা দিয়েই শিখছি। কি আছে? তীর্থক্ষেত্রে রাজা স্বহস্তে কোষ থেকে দরিদ্রকে ধন দিচ্ছেন। এখানে ক্রিয়া কোনটা, কাজ কোনটা? কাজ কোনটা? যে কেউ বলুন, কোন শব্দটা দ্বারা কাজ বোঝাচ্ছে? দিচ্ছেন। দিচ্ছেনটা হচ্ছে কাজ, দেওয়াটা হচ্ছে কাজ। আচ্ছা, দেওয়ার কাজটা কে করছে? মানে আমাদের কর্তা কে? কর্তৃকারক কোনটায় হবে? এই কেউ আঁকবেন না, স্ক্রিনে আঁকবেন না। রাজা। হ্যাঁ, রাজা আমাদের কাজটা সম্পাদন করছে, তার মানে রাজা হচ্ছে কি? কর্তৃকারক। রাজাতে কর্তৃকারক হবে। 1 মিনিট। হ্যাঁ, রাজা হয়ে গেল, আর এটা হচ্ছে ক্রিয়া। এবার কি দিচ্ছে? রাজা দরিদ্রদেরকে কি দিচ্ছে? তো কি দ্বারা প্রশ্ন করে যেটা উত্তর পাই সেটা কি হবে আমরা একটু আগে জানলাম। কি দ্বারা প্রশ্ন করে যেই উত্তরটা পাই সেটা কি? এটা কি কর্তৃকারক? কি? আরেকবার বলুন কাইন্ডলি। আমি কথাটা না বুঝতে পারছি না, একটু আরেকবার যদি বলতেন বা লিখে দিলে হতো, ঠিক করে বুঝতে পারছি না। না, আপনি জিজ্ঞেস করেছিলেন কি দ্বারা দিচ্ছে, এক্ষেত্রে ওই সহস্তে বলেছি। না, কি দ্বারা দিচ্ছে, কি দ্বারা দিচ্ছেন বলিনি, আমি কি দিচ্ছে বলেছি। আমি বলেছি যে রাজা কি দিচ্ছে। আমার বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার ইয়েটা পাওয়া গেছে, আনসারটা পাওয়া গেছে যে ধন দিচ্ছে। এখন ধন এটা কি? এটা কি কর্তৃকারক নাকি করণকারক না অধিকরণকারক? এটা কি আমরা একটু আগে জেনেছি যে কি দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা একটা কারককে নির্দেশ করবে। সেটা কি কারক পড়েছিলাম আমরা? বলেছিলাম না যে কি দ্বারা প্রশ্ন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কর্মকারক। একটু আগেই তো বললাম। তো এই ধনটা হচ্ছে আমাদের কর্মকারক। এবার কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাচ্ছি? দরিদ্রকে। এটাও কি তাহলে কর্মকারক? এটা নির্ণয়ের জন্য আমাদের ক্রিয়ার দিকে তাকাতে হবে। ক্রিয়াটা দেখুন আছে দিচ্ছেন। এখন দেওয়াটা দরিদ্রকে যেহেতু দিচ্ছে, নিশ্চয়ই সত্য ত্যাগ করেই দিচ্ছে, মানে দানার্থক ধাতু আছে। দানার্থক ধাতু আছে মানে যাকে, মানে কাকে দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সারটা পাচ্ছি সেটাই দ্বিতীয়া প্রয়োগ করা যাবে না। সেটাই আমাদের দ্বিতীয়া নয়, আমি এখনো বিভক্তি পড়াইনি। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আমাদের কর্মকারক হবে না, এটাই সম্প্রদান কারক হবে, যেহেতু ক্রিয়াটা দানার্থক আছে। আচ্ছা, দরিদ্রকে গেল। কিসের দ্বারা দিচ্ছে? স্বহস্তে দিচ্ছে, মানে নিজের হাতের দ্বারা দিচ্ছে। হ্যাঁ, দ্বারা দিয়া কর্তৃক থাকলে বা যাকে মাধ্যম করে দেওয়া হয় বা ক্রিয়াটা সম্পাদন করা হয় সেটা কোন কারক জেনেছিলাম আমরা একটু আগে?
করণ কারক। হ্যাঁ, করণ কারক। তার মানে এই স্বহস্তে মানে স্বহস্তে, আমরা তো বাংলাটা পড়ছি, স্বহস্তে এটা হচ্ছে আমাদের করণ কারক। তাহলে আমাদের এইগুলো হয়ে গেছে। 1 মিনিট। এগুলো হয়ে গেছে। এবার কোথা থেকে দিচ্ছে? কোষ থেকে দিচ্ছে। তো আমরা একটু আগে জেনেছিলাম যে এই হতে থেকে চেয়ে যার সাথে যুক্ত হবে সেটা হবে আমাদের পঞ্চমী বিভক্তি, মানে পঞ্চমী বিভক্তি বলতে অপাদান কারক। তো এই থেকেটা কার সাথে যুক্ত হলো? কোষ শব্দের সাথে। তো কোষ হচ্ছে আমাদের অপাদান কারক হবে। এটা এই থেকেটা আমরা যখন দেখব যে একটু পরেই দেখব যে কোন কারকের ক্ষেত্রে আমাদের কোন বিভক্তি প্রয়োগ করতে হয়, তখন দেখব যে অপাদান কারকে আমাদের পঞ্চমী বিভক্তি প্রয়োগ করতে হয়। তো পঞ্চমী বিভক্তির ক্ষেত্রে আমরা যখন অনুবাদ করব তখন এই থেকেকে আলাদা করে কিন্তু অনুবাদ করতে হবে না। কোষ শব্দে পঞ্চমী বিভক্তি প্রয়োগ করব, তখন এটা থেকেকে নির্দেশ করবে, আলাদা করে আমাদের আর অনুবাদ করতে হবে না। আচ্ছা, তাহলে কোষ থেকে এটা আমাদের কি? অপাদান কারক। আর কি বাকি রইল? কোথায় দিচ্ছে? আমরা যদি কোথায় দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করি, রাজা নিজের হাতে কোষ থেকে দরিদ্রকে সম্পদ কোথায় দিচ্ছে, তাহলে আনসার কি পাই? তীর্থক্ষেত্রে দিচ্ছে। তো এটা একটা স্থান বোঝাচ্ছে, আমরা জেনেছিলাম স্থান কাল এগুলো বুঝালে হচ্ছে আমাদের কি বলে অধিকরণ কারক হয়। তো তীর্থক্ষেত্রটা দ্বারা একটা স্থানকে নির্দেশ করছে, তো এটাই আমাদের অধিকরণ কারক প্রয়োগ করতে হবে। তাহলে তীর্থক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অধিকরণ কারক। তাহলে ক্রিয়া কোনটা? দেওয়ার কাজটা করছে রাজা হচ্ছে কর্তৃকারক। রাজা কি দিচ্ছে? ধন দিচ্ছে, তাই ধন হচ্ছে কর্মকারক। কিসের দ্বারা দিচ্ছে? নিজের হাতের দ্বারা দিচ্ছে, তাহলে স্বহস্তে এটা হচ্ছে আমাদের করণ কারক। এবার কাকে দিচ্ছে? দরিদ্রকে দিচ্ছে। যেহেতু দানার্থক আছে, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে যেটা পাচ্ছি সেটাই সম্প্রদান কারক হবে, সেটাই দ্বিতীয় মানে কর্মকারক প্রয়োগ করা যাবে না। আচ্ছা, তারপর কোথা থেকে দিচ্ছে? কোষ থেকে দিচ্ছে। তো হতে থেকে চেয়ে যুক্ত আছে, বা যদি ওই যেটা ব্যাকরণের ভাষায় বললাম যে যেটা থেকে আলাদা হয়ে যাচ্ছে, কোষ থেকে ধনটা আলাদা হয়ে যাচ্ছে, তো যার থেকে আলাদা হয়ে যাচ্ছে তাতে হচ্ছে আমাদের অপাদান কারক প্রয়োগ করতে হয়। তো কোষ শব্দে আমাদের অপাদান কারক হবে। তারপর কোথায় দিচ্ছে? তীর্থক্ষেত্রে দিচ্ছে। তীর্থক্ষেত্রটা একটা স্থান, তো এটাই হচ্ছে আমাদের যেহেতু স্থান নির্দেশ করছে, তাহলে অবশ্যই অধিকরণ কারক হবে। আচ্ছা, এখানে অধিকরণ কারকের ক্ষেত্রে আমরা চেনার একটা উপায় আছে, সেটা হলো যদি বাক্যে কোনো শব্দের শেষে ইয়াতে ইয় বলতে অন্তস্থ ইয় আর তে এই তিনটা শব্দাংশ যুক্ত থাকে, সেই ক্ষেত্রে সাধারণত সপ্তমী বিভক্তি হয়। এটা আপনারা চাইলে লিখে নিতে পারেন। তো এই হলো আমার কারক। এরপর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তি আমাদের 7 প্রকার আছে: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী। 1 মিনিট। হ্যাঁ, চতুর্থী বিভক্তি মনে হয়। বুঝতে পারলাম না, আরেকবার বলবেন? চতুর্থী বিভক্তি। হ্যাঁ, চতুর্থী বিভক্তি বলিনি আমি? হ্যাঁ, মনে হচ্ছে বলেননি। আচ্ছা, তাহলে ভুলে হয়তো স্কিপ হয়ে গেছে। যাই হোক, এই প্রথমা থেকে সপ্তমী অবধি মোট 7টি বিভক্তি কি কি আরেকবার বলছি তাহলে: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। চতুর্থীর সাথে একটা র যোগ হয়ে গেছে, এটা ভুল করে, রটা হবে না, চতুর্থী হবে। ঠিক আছে, তাহলে এই 7টা হচ্ছে আমাদের বিভক্তি। তো এতক্ষণ যে আমরা কারক পড়লাম,
এই কর্তৃকারকে আমাদের সাধারণত প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হয়। আমরা যখন একটা বাক্য অনুবাদ করব আমাদের প্রথমে দেখতে হবে ওইটা কোন শব্দটা কোন কারক আছে, তারপর কারক নির্ণয়ের পর আমাদের বিভক্তি আমরা পেয়ে যাব যে এই কারকে এই বিভক্তি হয়। তখন আমরা ওই শব্দরূপের চার্ট থেকে ওই যেই বিভক্তিটা আমরা নির্ণয় করেছি সেই বিভক্তিটা তুলে বসিয়ে দিলেই বাক্য হয়ে যাবে। ঠিক আছে? কর্তৃকারকে কি হয়? প্রথমা বিভক্তি হয়। কর্মকারকে হয় দ্বিতীয়া বিভক্তি, করণকারকে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, অধিকরণে হয় সপ্তমী। তাহলে ষষ্ঠীটা তো বাদ গেল। ষষ্ঠী কি হবে? আমাদের বিভক্তি পাই 7টা, কিন্তু কারক আছে 6টা। 6টা কারকে 6টা বিভক্তি, আর মাঝখানে ষষ্ঠীটা বাদ যায় যেটার জন্য কোনো কারক নেই, সেটার জন্য আলাদা একটা বিষয় আছে। সেটা কি? সেটা হচ্ছে সম্বন্ধপদ। সম্বন্ধপদের বিষয়টা কি? আমরা তো দেখেছি কারকের কি থাকে, ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে, কিন্তু সম্বন্ধপদে আপনার ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ক্রিয়া ব্যতীত বাক্যের অন্য কোনো একটা পদের সাথে, মানে ধরুন যে কোনো একটা পদের সাথে আমাদের এই সম্বন্ধ পদের সম্পর্ক থাকবে, কিন্তু ক্রিয়ার সাথে এর সরাসরি কোনো সম্পর্ক থাকবে না। যেমন যদি আমি উদাহরণ দিই যে কি বলবো, রমেশের ছেলে আজ আসবে। রমেশের ছেলে আজ আসবে, আসাটা হচ্ছে আমাদের ক্রিয়া, আসার কাজটা করবে রমেশের ছেলে। তো রমেশের ছেলেটা হচ্ছে আমাদের কর্তা, যেহেতু আসার কাজটা করবে। আর আজ এটা অন্য একটা বিষয়, এটা এখানে কর্তা কর্ম ক্রিয়া কোনোটার মধ্যেই পড়ে না, এটা হচ্ছে অব্যয়। এটা আমরা আরও পরে পড়ব, তখন দেখব। তো এখন এই বাক্যের ভিতরে একটু খেয়াল করে দেখুন, রমেশের ছেলে পুরোটা মিলে হচ্ছে আমাদের কর্তা, কিন্তু রমেশের সাথে কিন্তু আমার ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। আপনি কি, কাকে, কোথায়, কিভাবে কোনো প্রশ্ন করেই আপনি রমেশের আনসার পাবেন না। ক্রিয়াকে যতভাবেই প্রশ্ন করেন আনসারটা আপনার রমেশের পাবেন না, কারণ রমেশের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে রমেশের সাথে কার সম্পর্ক আছে? রমেশের সাথে ছেলের সম্পর্ক আছে। তো এই রমেশের সাথে যেহেতু ছেলের সম্পর্ক আছে, তো রমেশ শব্দটা হচ্ছে আমাদের সম্বন্ধ পদ, আর এটাই হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে। ঠিক তেমনি রামের ছেলে, রমেশের ছেলে, আমার মা, এখানে আমার মা, মায়ের সাথে আমার সম্পর্ক আছে, তো আমার যার সাথে সম্পর্ক আছে তাতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে। বা স্কুলের ব্যাগ, ব্যাগের সাথে স্কুলের সম্পর্ক আছে, তো স্কুল শব্দটাতে হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে। এখানে ট্রিক্সটা কি বা চেনার উপায়টা কি? র বা এর শব্দের শেষে যদি র বা এর থাকে, র বলতে অন্তঃস্তর, বা এর থাকে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণত ষষ্ঠী বিভক্তি হয়। ব্যতিক্রম অবশ্যই আছে, এগুলো জাস্ট সাধারণত চেনার উপায়। তাহলে সম্বন্ধ পদ কোনো কারক নয়, কারণ কি, কারক হতে হলে অবশ্যই ক্রিয়ার সাথে সম্পর্ক থাকতে হবে, আর সম্বন্ধ পদের ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, তাই এটা কারক নয়। তো এই হলো আমার 6টা কারক, 7টা বিভক্তি এবং সম্বন্ধ পদ। তো আমি আপনাদেরকে কিছু বাক্য দিব, বড় বড় বাক্য দিব, যেটা থেকে আপনাকে 7টা বিভক্তি খুঁজে বের করতে হবে, 6টা কারক খুঁজে বের করতে হবে, সম্বন্ধ পদ থাকলে সেটা খুঁজে বের করতে হবে। তারপর ওই শব্দগুলোতে কোনটায় কোন বিভক্তি হবে সেটা নির্ণয় করতে হবে। যেমন আমরা যে একটু আগে বাক্যটা পড়লাম, এই যে বাক্যটা পড়লাম, আপনাদের কি করতে হবে? ধরুন আমি এই বাক্যটা যদি দিই, আপনারা তো স্বহস্তে এটাকে নির্ণয় করবেন, যেহেতু
হাতের দ্বারা স্বহস্তে, এখানে কিন্তু দ্বারা দিয়ে কর্তৃক উল্লেখ নেই, কিন্তু আমরা বুঝতে পারছি স্বহস্তে মানে হাতের দ্বারা কোষ থেকে দিচ্ছে, তো এটা ভাব প্রকাশ করছে, কিন্তু সরাসরি দ্বারা দিয়া কর্তৃক উল্লেখ নেই। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি প্রয়োগ করতে হবে, মানে কি বলে, করণকারক প্রয়োগ করতে হবে। তো আপনাদের কাজটা কীরকম থাকবে, ধরুন স্বহস্তে আপনি বুঝতে পারলেন এখানে করণকারক, তো এটার নিচে আপনি আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করে এর নিচে লিখবেন করণকারক, তারপর করণকারকের নিচে একটা তীর চিহ্ন দিয়ে বা ব্র্যাকেটের মধ্যে লিখবেন তৃতীয়া বিভক্তি। এভাবে বাক্যগুলো থেকে কোনটায় কোন কারক হবে, কোন বিভক্তি হবে, সম্বন্ধ পদ আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। আপনাদেরকে আমি কিছু বাক্য দিব, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক এতটুকুই। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কি? ম্যাডাম, আমার একটু জিজ্ঞাসা ছিল, আপনাকে একটা মেসেজও দিয়েছিলাম। মেসেজ দিয়েছিলেন, আমি হয়তো দেখিনি এখনো। আচ্ছা বলুন, কি জিজ্ঞাসা? যে আগের ক্লাসে পরে আপনাকে মেসেজ দিয়েছিলাম, যেগুলো যে আমরা যে বিভক্তিগুলো এইগুলো পড়লাম, যে অনুস্বরের পরে ল থাকলে কি হয় বা বিশেষণের পরে কোন বর্ণ থাকলে কি হয়, আমি জানতে চেয়েছিলাম যে 29 জ র না তালুবাস স মূর্ধা স দন্ত স এবং হ, এই অনুস্বরের পরে এই তিনটে বর্ণ থাকলে ওইখানে অনুস্বরটা কোন মাত্রায় উচ্চারণ হবে? আচ্ছা, এটা আমি বলেছিলাম, আপনি বোধহয় খেয়াল করেননি। অনুস্বারের পরে যদি, ভালো করে খেয়াল করবেন, অনুস্বারের পরে যদি ক থেকে ম, কটা 25টা, আর ইয়া ল ও আরও 3টা যোগ হলো, কত হলো? 28। এই 28টার বাইরে গিয়ে কিছু থাকে, সেই ক্ষেত্রে অনুস্বারের উচ্চারণটা আমার বাংলা অনুস্বারের মতো হবে, কেউ কেউ ময় হসন্তর মতো করে। যদি ব্যাকরণের কথা বলি, সেই ক্ষেত্রে ব্যাকরণে উল্লেখ আছে আমাদের বাংলা অনুস্বারের মতো। বাংলা অনুস্বার বোঝানোর জন্য বলছি, মূলত ঙ হসন্ত। ঙ হসন্ত বলতে ক খ গ ঘ ঙ আছে না, যেটা বাংলা ও বলি, সেটা হসন্তর মতো করে উচ্চারণ করার বিধি। কিন্তু কেউ কেউ, অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরা ময় হসন্তের মতো উচ্চারণ করে, তো সেই ক্ষেত্রে ওটাকে ভুল বলা যায় না, যেহেতু ওনারা বলেন, যেহেতু তারা আমাদের সম্মানীয়, তো তাদের বিষয়টাকে ভুল বলা যায় না। তো কিছু কিছু জায়গায় ময় হসন্ত উচ্চারণ হয়, আর ব্যাকরণে উল্লেখ আছে ঙ হসন্ত উচ্চারণের কথা, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, আর কারোর যেহেতু কোনো জিজ্ঞাসা নেই, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আর কিছু বাড়ির কাজ দিব, সেগুলো কাইন্ডলি করে ফেলবেন। তাহলে আমরা শান্তি দিচ্ছি, শান্তি আপনারাও মিউট অবস্থায় দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি।